নমস্কার, আমি জ্যোতিষ আচার্য জীবেশ। এখন আলোচনার যে মূল বিষয় সেটা হচ্ছে আমরা যে জ্যোতিষ চর্চা করছি এবং এই জ্যোতিষ আসলে কি। বহু জ্যোতিষপ্রেমী মানুষ আছেন এবং আমার বিভিন্ন জ্যোতিষের ছাত্রছাত্রী এবং আমার বিভিন্ন স্যারেদের উদ্দেশ্যে, বিভিন্ন জ্যোতিষ গবেষকদের উদ্দেশ্যে আমি কিছু কথা আজ আপনাদের সামনে রাখছি। আমরা জ্যোতিষ চর্চায় বিভিন্নভাবে, বিভিন্ন দিক দিয়ে, বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন মানুষজন এগোচ্ছি। কেউ বা কৃষ্ণমূর্তি পদ্ধতি, কেউ বা সনাতন পদ্ধতি, কেউ বা আরএস পদ্ধতি, কেউ বা তন্ত্র জ্যোতিষ। এইভাবে জ্যোতিষের বিভিন্ন রকম ধারা রয়েছে। জ্যোতিষে ৯টি গ্রহ এবং ২৭টি নক্ষত্র এবং ১২টি ভাব। যখন আমরা কোনো জাতক বা জাতিকার হরোস্কোপ যখন আমরা চার্ট যখন তৈরি করব, তখন তার জন্মের তারিখ, সময় এবং জন্মের স্থান, আমরা এই ৩টি জিনিসের উপরেই আমাদের এগোতে হবে। যদি আমরা লগ্ন নির্ণয় করি, সেক্ষেত্রে আমাদেরকে টেবল অফ অ্যাসেন্ডেন্ট ইউজ করতে হবে লগ্ন নির্ণয় করার জন্য এবং লগ্নস্ফুট নির্ণয় করার জন্য, এবং আমাদেরকে এপিমেরিস থেকে গ্রহের অবস্থান নির্ণয় করতে হবে। তবে বর্তমান জগতে আমরা জ্যোতিষটা অনেকটা এগিয়ে নিয়ে যেতে পেরেছি। বর্তমান যুগে এখন আমরা কম্পিউটারে, ল্যাপটপে, সফটওয়্যারের মাধ্যমে জিনিসটাকে অনেকটা ডেভেলপ করাতে পেরেছি। এই যে ডেভেলপমেন্ট, এখন কোনো বার্থ চার্ট বা কোনো হরোস্কোপ কম্পিউটারে ক্রিয়েট করা যায়। এখন শুধু বার্থ চার্ট ক্রিয়েট করলেই হবে না, তার বিভিন্ন রকম নক্ষত্রের স্থান এবং গ্রহের ভাবফুটগুলো আমাদের নির্ণয় করতে হবে। আমাদের কৃষ্ণমূর্তি জ্যোতিষে স্টার লর্ড, সাব লর্ড, আবার প্ল্যানেটের স্টার লর্ড, সাব লর্ড, অকুপাই, ওনারশিপ, সিগনিফিকেশন, এগুলোর উপরেই আমরা মূলত কাজ করে থাকি। এবং দশা, জাতকের বা জাতিকার কোন গ্রহের মহাদশা চলছে, কোন গ্রহের অন্তর্দশা চলছে, কার প্রত্যান্তর দশা চলছে বা কার সূক্ষ্ম দশা চলছে, সেগুলো নির্ধারণ আমাদের করতে হয়। এবং এই নির্ধারণের মধ্যেই কোন জাতক বা জাতিকার জীবনে কখন কি সময় আসবে বা তার কি ফলাদেশ হবে, এই যে প্রেডিকশন গুলো আমরা দিয়ে থাকি, এই প্রেডিকশনের মাধ্যমেই তাদের পথটা চলতে হয়। আমরা জ্যোতিষ কোনো মানুষের জীবনের পথ তৈরি করে দিতে পারি না, আমরা শুধু তাকে সঠিক পথ দেখাতে পারি। আমরা হচ্ছি পথ প্রদর্শক। তো এই যে আমরা পথ প্রদর্শক, সে কোন দিকে যাবে, সে যে কনফিউশনে ভুগছে, তাকে আমরা কোন দিকে নিয়ে যাব, তার জন্য কোন দিকটা সুটেবল হবে, সে কোন কাজটা করলে পরে তার মনে হবে যে না, আমি ঠিক জায়গায় রয়েছি। আমরা যে প্রতিকার করছি, এই যে বিভিন্ন রকম গ্রহের যে আমরা অশুভ গ্রহের প্রতিকার করছি, তার কোন কোন গ্রহ অশুভ রয়েছে, কোন কোন গ্রহ খারাপ জায়গায় রয়েছে, কোন কোন গ্রহ বক্রী হয়েছে, যে এগুলো আমরা বিচার করছি। এবং যেসব গ্রহের আমরা প্রতিকার করছি, অশুভ স্থানগত যেসব গ্রহগুলো, তাদের যে আমরা প্রতিকার করে রেমেডি দিয়ে সেই সব গ্রহগুলোকে যে আমরা পাওয়ার আপ করাচ্ছি, এই গ্রহের পাওয়ার আপের ফলে সেই সব গ্রহের জায়গাগুলো অনেকটা রিকভার করে। যারা বিভিন্ন জ্যোতিষের কাছে যাচ্ছেন এবং জ্যোতিষের কাছে গিয়ে বিভিন্নভাবে প্রতারিত হচ্ছেন, জ্যোতিষটাকে প্রথমে ভালোবাসুন, জ্যোতিষটাকে শিখুন, জ্যোতিষটাকে জানুন, জ্যোতিষকে ভালোবাসুন, তবেই জ্যোতিষের কাছে যান। আপনার জানার যে আগ্রহ, আপনার জানার আগ্রহে আপনাকে সঠিক জায়গায় পৌঁছে দিতে পারে। জ্যোতিষে 12টা রাশি, 12টা রাশি যথা পরপর মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ এবং মীন। এই যে 12টি ভাব বা 12টি রাশি, এই 12টি রাশির পুরো মান হলো 360 ডিগ্রি, অর্থাৎ এক একটি ঘরের মান হলো 30 ডিগ্রি। 12টি ঘর, 3 × 12 = 36, অর্থাৎ 360 ডিগ্রি। কোন কোন গ্রহের ঘর কোনটা এবং কোন 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 গ্রহ কোন কোন ঘরের অধিপতি। যেমন মেষ রাশির অধিপতি হলো মঙ্গল, বৃষ রাশির অধিপতি হলেন শুক্র, মিথুন রাশির অধিপতি হলেন বুধ, কর্কট রাশির অধিপতি হলেন চন্দ্র, সিংহ রাশির অধিপতি হলেন রবি, কন্যা রাশির অধিপতি হলেন বুধ, তুলা রাশির অধিপতি হলেন শুক্র, বৃশ্চিক রাশির অধিপতি হলেন মঙ্গল, ধনু রাশির অধিপতি হলেন বৃহস্পতি, মকর রাশির অধিপতি হলেন শনি, কুম্ভ রাশির অধিপতি হলেন শনি এবং মীন রাশির অধিপতি হলেন বৃহস্পতি। যে 12টি ভাব রয়েছে, এই 12টি ভাবে যে 12টি রাশি রয়েছে, এই 12টি রাশির এরাই হলেন অধিপতি। এখন প্রত্যেকের যে
জন্ম ছক বা জন্ম কোষ্ঠী, সেই কোষ্ঠী অনুযায়ী বার করতে হবে কোন গ্রহ নিচস্থ বা কোন গ্রহ উচ্চস্থ বা কোন গ্রহ নাসস্থ হয়েছে এবং কোন গ্রহ কি ফল দিচ্ছে, কোন কোন প্ল্যানেট নেগেটিভ এনার্জি ক্রিয়েট করছে, কোন কোন প্ল্যানেট পজিটিভ এনার্জি ক্রিয়েট করছে। এবং তার সাথে সাথে দেখতে হবে তার বাস্তু, সে যে বাস্তুতে রয়েছে, তার বাড়ির যে বাস্তু, যদি বাস্তু কারেকশন না হয়, যদি বাস্তু ঠিকঠাক না থাকে, কোনো মানুষের চার্ট ভালো হওয়া সত্ত্বেও সে প্রপার ফল পাবে না। তার বাস্তুতে যে দিকগুলো রয়েছে আমাদের, এই বাস্তুর দিকগুলো সে কিভাবে ইউজ করছে, প্রত্যেকটা দিকে ঠিকঠাক ভাবে এগোনো হচ্ছে কিনা, বাড়ির যে যখন সে তৈরি করছে, বাড়ি কনস্ট্রাকশনের টাইমে যে মডেল বা বাড়ির রং তার জন্য সুইটেবল কিনা, জাতকের কোন কোন সংখ্যা লাকি সংখ্যা অর্থাৎ লাকি নাম্বার, কোন কোনটা ফেট নাম্বার, এগুলো আমাদের বার করতে হবে। এবং কোন কোন সময়সীমা জাতকের ভালো যাবে, কোন কোন সময়সীমা জাতকের খারাপ খারাপ যাবে, জাতকের কোনো চাকরি কি হবে, হলে সেটা কি ধরনের, সরকারি চাকুরি না বেসরকারি চাকুরি, জাতকের যদি বিবাহ হয়, বিবাহটা হবে কি হবে না, যদি বিবাহ হয় তাহলে সেটা প্রেমজ বিবাহ হবে না সামাজিক বিবাহ হবে, জাতক পড়াশুনো করছে, সে পড়াশুনো কোন দিকে করবে, সে ডাক্তারি পড়বে, ইঞ্জিনিয়ারিং পড়বে না জেনারেল লাইনে পড়বে, আর্টস পড়বে, সায়েন্স পড়বে না কমার্স পড়বে, এই চার্টের উপরেই আমরা সেগুলো পাবো এবং শুধু আমাদের অ্যানালাইসিস করতে হবে। এবং কিছু মানুষ জ্যোতিষ সম্বন্ধে নানা রকম অভিজ্ঞতা বলে থাকেন, কেউ বা বলেন জ্যোতিষ বলে কিছু হয় না, কেউ বা বলেন জ্যোতিষে কোনো কাজ হয় না। আমি তাদেরকে বলবো, আগে দেখুন জ্যোতিষ কি, এই যে 9টা গ্রহের যে কম্বিনেশন, 27টা নক্ষত্রের কম্বিনেশন আমাদের জীবনে কি এফেক্ট দিচ্ছে, এই যে সায়েন্টিফিক যে কজ গুলো রয়েছে, দেখুন হরোস্কোপ কি জিনিস, তারপর বলুন।